আমার কাছে শীতকাল মানেই হাঁসের মাংস আর সাথে যদি হয় চালের রুটি তাহলে তো একদমই জমে যায়। আর এখন হালকা, হালকা শীত পড়েছে। এ অবস্থাতেই হাঁসের মাংস কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমি হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করলেও কাটা বাছায় একদমই এক্সপার্ট না। পারি না বললেই চলে। তো আমার খেতে ইচ্ছে করলেও কিন্তু আমি নিজে চাইলেই তখন খেতে পারি না। যতক্ষণ পর্যন্ত না আমার মা কেটে ধুয়ে বেছে পাঠায়। তো হাঁসটা আমার মা খুব সুন্দর করে কেটে বেছে পাঠিয়েছিল। আমি সুন্দর করে ধুয়ে মসলাটা ব্লেন্ডারে করে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি হাতে মসলাটা মাখিয়ে নিব। আমার কাছে হাঁসের মাংসটা অনেক বেশি কষিয়ে একদম কালো ভুনাটা যেই স্টাইলে রান্না করে তেমনভাবে ভালো লাগে ভুনা, ভুনা খেতে। তো অনেকে আছে হাঁসের মাংস ঝোলও খেতে পারে। তো আমি যেভাবে পছন্দ করি আজকে আমি সেভাবেই রান্না করছি। আর রুটিতে আমার অবশ্যই আলু লাগবেই, মাস্ট। সেটা যেকোনো মাংসে। সেটা হোক মুরগি, হাঁস, গরু, আমার রুটি খেলে অবশ্যই আলু লাগবেই। তো শুরুতে আমি অনেক বেশি করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। কারণ যেহেতু আমি মাংসটা ভুনা করব, তো এই পেঁয়াজটাই কিন্তু মসলা। রুটির সাথে খেতে গেলে কিন্তু অনেক বেশি মসলা লাগে। তো আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা বেরেস্তা করে নিব। এতে করে হয় কি, হাঁস যখন একদম ভুনা হয়ে যাবে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তো এই অবস্থাতে যেই পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাচ্ছে আমি মাখানো মাংসটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। এবারে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। আপনারা দেখতেই পারবেন এই পেঁয়াজটা বেরেস্তা করার কারণে আমার শেষে কালারটা ঠিক কতটা সুন্দর আসে। তো হাঁসের মাংস কথাই আছে, যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ বাড়ে। হাঁসের মাংসটা কষানোর উপরেই স্বাদ নির্ভর করে। তাই একটু একটু করে আমি অনেক কবার কষাবো। আর যেহেতু আমি হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করি, তাই আমি আর চাইলেও লোভ সামলাতে পারবো না যে আমি এই মাংসটা একদিন পরে খাবো। মাংসটা যদি প্রথমে একদিন কষিয়ে পরের দিন রান্না করে খাওয়া হয় তখন কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে, দ্বিগুণ বেড়ে যায়। তো যেহেতু আমি একদিনই খেতে চাচ্ছি, তো আমি অনেকটা সময় নিয়ে অনেক কয়বার একদিনই কষিয়ে নেব। ২ দিনের কাজটা আমি একদিনই করব। এখানে একটু মশলার পানিটা ধুয়ে পানি দিয়ে নিলাম। এরপরে খুব সুন্দর করে কষিয়ে এরপরে দেখা যাবে যে নেড়েচেড়ে নিতে হবে, যেহেতু মশলার পানিটা খুব কম কোনোভাবেই যেন না লাগে। অনেক কবার কষাবো দেখে কিন্তু অবশ্যই নিচে লাগানো যাবে না, তাহলে কিন্তু তেতো তেতো একটা ভাব হয়ে যাবে। তো কষানোটা কিন্তু খুব সাবধানে কষাতে হবে। এভাবে ঢাকনা দিয়ে একদম আঁচটা কমিয়ে দিব। কারণ অল্প পানিতে কষালে সেটা দেখা যায় খেতে বেশি ভালো লাগে। অনেক বেশি পানি দিয়ে তারপরে দেখা যায় অনেক বেশি আগুনের তাপ দিয়ে কষালে কোনো কিন্তু ভালো লাগে না খেতে। তো অফ ক্যামেরায় আমি কিন্তু অনেক কয়বার কষিয়ে নিয়েছি। আর এর পাশাপাশি আমি চালের রুটি বানাবো। যদিও আমি চালের রুটি খুব বেশি বানাতে পারি না, যেহেতু খেতে পছন্দ করি রুটি দিয়ে হাঁসের মাংস, তো সেহেতু বানাচ্ছি যেমনই হোক পেটে গেলেই হবে। তো কোনো রকম করে আমি চালের কাইটে করে নিচ্ছিলাম। এই চালের কাইটে করাই হচ্ছে গিয়ে কষ্টের। এটা যদি পারফেক্ট হয় রুটি এমনিতেই সুন্দর হবে। মোটামুটি হয়েছে কোনরকম খাওয়ার উপযুক্ত। যাই হোক, এভাবে করে চালের আটাটা করা কিন্তু আমার মায়ের কাছে শিখেছি। এভাবে ঢাকনা দিয়ে ২ মিনিট রাখলে নাকি সেদ্ধ হয়ে যায় আটাটা। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংস কষানোর পরে কালারটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, সবশেষে আলু দিয়ে নিচ্ছি, যেহেতু কষানো শেষ এবার আলু দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। তো হাঁসের মাংসটা কিন্তু আমি কষাতে কষাতেই প্রায় সেদ্ধ করে ফেলেছি। এখানে যদি আমি আলুটা না দিতাম তাহলে কিন্তু কালারটা আরো অনেক বেশি সুন্দর হতো। কিন্তু যেহেতু আমি আলু ছাড়া রুটি একদমই খেতে পারি না, তো দিতে হবে। এদিকে আমি এই যে দেখতেই পাচ্ছেন রুটি বানাচ্ছি। তো রুটিগুলো কোনো রকম হয়েছে। তো সবশেষে খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কার কার আমার মতো এরকম হাঁসের মাংস দিয়ে চালের রুটি অনেক বেশি পছন্দ, কমেন্ট করে জানাবেন। আর মাংসে তো অবশ্যই একটু জিরার গুঁড়ি হলে ভালো লাগে। আমি সবসময় যেকোনো মাংসতেই শেষে একটু ভাজা জিরার গুঁড়ি ব্যবহার করি। এই যে আমার প্লেটার, ধন্যবাদ সকলকে।